শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আচ্ছা, তোমাদের ওদিকে দু একদিনের মধ্যে বৃষ্টি পড়েছে কি? সামান্য হলেও আবহাওয়ায় তাপমাত্রা কমেছে কি? আজ তো সারাদিন অনেক দিকেই নানানভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। ওয়েদারটাও নেহাত মন্দ নয়। এমন একটা আবহাওয়ায় সত্যি ঘটনা অবলম্বনে একটা সত্যি প্রেমের গল্প হলে কেমন হয়? একদম সেই কথা ভেবেই নিয়ে চলে এলাম আরও একটা নতুন গল্প। আজকের গল্প আদালত, কিছু বলবে কি এরপরও? জানি তোমাদের নিশ্চয়ই জয় গোস্বামীর লেখা সেই বিখ্যাত কবিতার কথা মনে পড়ছে, ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। কিন্তু জানো তো, পৃথিবীর নানান প্রান্তে ভালোবাসা এমন এমন কিছু নজির সৃষ্টি করে যা সত্যি সত্যি আমাদের চিন্তা ভাবনারও বাইরে। ঠিক তেমনই একটা গল্প আজ আমি বলবো, রিচার্ড আর মিলড্রেডের গল্প। গল্পটা অবশ্যই সত্যি ঘটনা অবলম্বনে। তবে তার আগে ওই প্রত্যেক দিনের মতো নিজেদেরকে মানুষ প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাতে হবে যে আমরা মানুষ, আমরা কোনো রকম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কণ্ঠস্বর তৈরি করিনি। এমনকি এই গল্পের লেখা, ভাবনা, চিন্তা, সংলাপ যারা বলছে প্রত্যেকে মানুষ, এটা আমায় বারবার করে বলে দিতে হয় ইউটিউব অ্যালগোরিদমের কাছে, না হলেই চ্যানেল হয়ে যাবে ডিমনিটাইজড। লো এফার্ট হিসেবে দেখে ফেলবে ইউটিউব বাবাজি, আর তখন তোমাদের জন্য গল্প আনতে পারবো না। তাই তোমাদেরও কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই গল্পগুলো যতটা সম্ভব এঙ্গেজড রাখতে হবে। মানে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, হাইপ করতে হবে, বা নিজেদের পরিচিত পরিজনদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলতে হবে। আর যারা নতুন বন্ধু, যারা আমাদের আজ গল্প শুনে ভালো লাগলো, তাদেরকে অবশ্যই অনুরোধ জানাবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যেও না। আমরা এই চ্যানেলে প্রত্যেক শনিবার রাত্রি 9:30 একটা করে সত্যি ঘটনা অবলম্বনে ভালোবাসার গল্প, কিংবা ভূতের গল্প, কিংবা রহস্য, রোমাঞ্চ বা নানান রকম স্বাদের গল্প নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলো আজ আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প আদালত, কিছু বলবে কি এরপরও। গল্পের লেখক তোমাদের বন্ধু আমি, প্রীতম। গল্প পাঠেও রয়েছি আজ আমি। আমার সঙ্গে অন্যান্য ভূমিকায় অন্তরা তো অবশ্যই আছে, তবে তার সঙ্গে রয়েছে অতনুও। চলো শুরু করা যাক আজকের গল্প। তুমি যখন এভাবে আমার দিকে তাকাও, আমার মনে হয় এই দুনিয়ায় আর কোনো নিয়ম কানুন নেই, শুধু তুমি আছো মিলড্রেড, আর আমি আছি। কথাগুলো বলতে তো বেশ লাগে রিচার্ড, কিন্তু তুমিও জানো আর আমিও জানি আমাদের এই একসাথে থাকাটা এই সমাজের চোখে কত বড় অপরাধ। অপরাধ? ভালোবেসে নিজের জীবনটা কারোর সাথে কাটানো যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধ 1000 বার করতে রাজি। আমি তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারি না মিলড্রেড। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার জন্য বেঁচে থাকা। আমিও যে তোমাকে ছাড়া এই মুহূর্তে কিছুই ভাবতে পারছি না রিচার্ড। যখন তুমি পাশে থাকো না, চারপাশটা কেমন ফাঁকা লাগে। কিন্তু আমাদের চারপাশের এই যে দেওয়ালটা বড্ড শক্ত যে। 1958 সালের এক সোনালী বিকেল,
আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্যারোলিন কাউন্টির একটা বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। এই জায়গাটার নাম সেন্ট্রাল পয়েন্ট। চারিদিকে সবুজ ক্ষেত, বড় বড় ওক আর পাইন গাছের জঙ্গল, আর মাটির কাঁচা রাস্তা। হ্যাঁ, এই গ্রামের সৌন্দর্যও আমাদের বাংলার গ্রামের থেকে কিছুমাত্র কম নয়। শহর থেকে বহু দূরে এই গ্রামটায় শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, মানে সহজভাবে দেখতে গেলে সাদা চামড়ার মানুষ এবং কালো চামড়ার মানুষেরা পাশাপাশি বাস করত। তাদের মনের ভেতরে আর রাজ্যের আইনে ছিল এক অলিখিত অমানবিক বিভেদের প্রাচীর। ঠিক এই পরিবেশেই বড় হয়েছে দুটি সাধারণ তরুণ তরুণী। 24 বছর বয়সী শ্বেতাঙ্গ যুবক রিচার্ড লাভিং, পেশায় একজন রাজমিস্ত্রি। রোদ ঝড়ে কাজ করা রিচার্ডের শরীরটা বেশ শক্তপোক্ত, চওড়া কাঁধ, চুলগুলো একদম ছোট করে ছাঁটা, সোনালি রঙের চুল। গায়ের চামড়া রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। ওর হালকা নীল রঙের চোখ দুটোর দিকে তাকালে এক অদ্ভুত সরলতা আর সততা দেখা যায়। সে কথা বলে খুব কম, কিন্তু কাজে আর ভালোবাসায় তার জেদ পাহাড়ের মতো অটল। আর তার পাশেই দাঁড়িয়ে 18 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ও নেটিভ আমেরিকান বংশোদ্ভূত তরুণী মিলড্রেড ডেটার, যাকে রিচার্ড আদর করে ডাকে স্ট্রিং বিন বা রোগা পটকা। মিলড্রেড সত্যি বেশ ছিপছিপে, দীর্ঘাঙ্গী, আর গায়ের রং চকলেটের মতো মায়াবী কালো, ঘন কোঁকড়ানো চুল আর হরিণীর মতো ডাগর দুটো চোখ। সেই চোখে যেমন আছে এক রাস স্বপ্ন, তেমনি আছে এক অজানা আশঙ্কা। আজ এই 24-এর যুবক আর 18-র তরুণী জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটা নিতে চলেছে। ওরা বিয়ে করতে চায়। রিচার্ড, তুমি জানো তো আমাদের ভার্জিনিয়ার রেসিয়াল ইন্টিগ্রিটি অ্যাক্ট কতটা ভয়ানক? এই আইন অনুযায়ী একজন শ্বেতাঙ্গ আর একজন কৃষ্ণাঙ্গ কোনো দিন আইনত স্বামী স্ত্রী হতে পারে না। সমাজ এটা জানলে আমাদের বাঁচতে দেবে না। কাউন্টির শেরিফ যদি একবার টের পায় তাহলে... আমি কাউন্টির শেরিফ কিংবা ভার্জিনিয়ার কোনো আইনকে ভয় পাই না মিলড্রেড। ওরা আইন বানিয়েছে মানুষকে আলাদা করার জন্য। আর ঈশ্বর আমাদের বানিয়েছেন আমাদের এক করার জন্য। কিন্তু বিয়েটা আমরা করব কোথায়? এই ভার্জিনিয়ার কোনো যাজক বা আদালত আমাদের বিয়ে দেবে না। আমাদের এই ভালোবাসা এখানে অবৈধ, নিষিদ্ধ। দেবে না এখানে দেবে না, কিন্তু ওয়াশিংটন ডিসিতে তো দেবে। সেখানে তো এমন বর্ণ বিভেদের বিয়ের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। ওয়াশিংটন ডিসি? কিন্তু সে তো আমাদের বাড়ি থেকে অনেক দূর। হোক দূর, আমরা গোপনে পালিয়ে যাব সেখানে গিয়ে কাগজে কলমে আমরা দুজন বিয়ে করব। তারপর সেই আইনি সার্টিফিকেট বুক পকেটে নিয়ে বুক ফুলিয়ে আবার এই নিজেদের চেনা ভার্জিনিয়ায় ফিরে আসব। কেউ আমাদের আলাদা করতে পারবে না। যাবে তো? আমার সঙ্গে যাবে তো? যাব, যেখানেই নিয়ে যাবে যাব। তোমার সঙ্গে নরকে যেতেও আমার ভয় নেই। 1958 সালের জুন মাসের এক ভোরে বাড়ির কাউকে কিছু না জানিয়ে রিচার্ড আর মিলড্রেড গোপনে পাড়ি জমালো ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। সেখানে এক ছোট আদালতে কোনো রাজকীয় আয়োজন ছাড়া কেবল দুজন সাক্ষীর উপস্থিতিতে তারা আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। মিলড্রেড ডেটার হয়ে গেল মিলড্রেড লাভিং। আইনত ওরা এখন স্বামী স্ত্রী। তারপর কি হলো? বিয়ে শেষ করে তারা আবার ফিরে এলো তাদের চেনা রাজ্য ভার্জিনিয়ার সেন্ট্রাল পয়েন্টে, নিজেদের ছোট্ট বাড়িতে। শোবার ঘরে দেওয়ালে পরম যত্নে ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে দিল তাদের বিয়ের শংসাপত্র।
দিনগুলো কাটছিল এক অদ্ভুত জাদুকরী সুখে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না রিচার্ড, আমরা সত্যি বিবাহিত। ভাবলেই না গা শিউরে ওঠে। কিন্তু এখন এখন বেশ শান্তিও লাগছে, তাই না? বলেছিলাম না তোমাকে, ভালোবাসা কোনো দেওয়াল মানেই না। দেখো, আমাদের ভালোবাসা অবশেষে জিতে গেছে। এই সমাজ, এই আইন, কেউ আমাদের আটকাতে পারেনি আর পারবেও না। আমরা এখন এক। ঠিক বলেছ। এখন আর আমার কোনো ভয় নেই। যতক্ষণ তুমি আমার পাশে আছো, আমার মনে হয় পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতেই পারবে না। আমরা আমাদের এই ছোট্ট গ্রামেই আমাদের নিজেদের একটা সংসার গড়ে তুলব। হ্যাঁ মিলড্রেড, অনেক অনেক সুখের হবে সেই সংসার, শুধু তুমি আর আমি। রিচার্ড আর মিলড্রেড ভেবেছিল তাদের ভালোবাসা অবশেষে জিতে গেছে। তারা ভেবেছিল ওয়াশিংটন ডিসির ওই কাগজের টুকরোটা, ওদের বিয়ের আইনি শংসাপত্রটা, তাদের চারপাশের বর্ণবাদী সমাজ থেকে আড়াল করে রাখতে সাহায্য করবে। কিন্তু তারা জানতো না, গভীর অন্ধকারের মতো এক নির্মম সত্য তাদের শোবার ঘরের দরজায় কড়া নাড়তে চলেছে। আর মাত্র কয়েক সপ্তাহ, তারপরেই ওলট পালট হয়ে যাবে তাদের এই সাজানো স্বর্গ। সুখের দিনগুলো বড্ড দ্রুত কেটে যায়। রিচার্ড আর মিলড্রেড ভেবেছিল ওয়াশিংটন ডিসির সেই বিয়ের সার্টিফিকেট তাদের চিরকাল রক্ষা করবে। কিন্তু আমেরিকার দক্ষিণাঞ্চলের বর্ণবাদের বিষাক্ত বাতাস তখনও কমেনি। গোপনে বিয়ে করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল পয়েন্টের স্থানীয় প্রশাসনের কানে পৌঁছে যায় এই খবর। একদিন রাতে কাউন্টির কিছু প্রভাবশালী শ্বেতাঙ্গ মানুষ এবং প্রশাসনের গোপন প্রতিনিধিরা এসে লাভিং দম্পতির বাড়িতে হানা দেয়। তারা সাফ জানিয়ে দেয়, এই রাজ্যে একজন শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের বিয়ে স্রেফ এক টুকরো আবর্জনা। ভার্জিনিয়ার আইন অনুযায়ী তাদের এই সম্পর্ক অবৈধ, অনৈতিক এবং দণ্ডনীয় অপরাধ। প্রশাসন থেকে স্পষ্ট সতর্ক বার্তা দেওয়া হয়, তারা যেন অবিলম্বে আলাদা হয়ে যায়, অন্যথায় এর পরিণতি হবে অত্যন্ত ভয়ানক। কিন্তু ভালোবাসার টানে অন্ধ রিচার্ড আর মিলড্রেড সেই হুমকিকে পাত্তাই দেয়নি। তারা আলাদাই হয়নি। আর ঠিক এই জেদের কারণেই 1958 সালের 11ই জুলাই সেই অভিশপ্ত কাল রাত নেমে আসে ওদের জীবনে। তখন রাত প্রায় 2টো, চারিদিক নিস্তব্ধ। রিচার্ড আর মিলড্রেড গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই কোনো ওয়ারেন্ট ছাড়াই চোরের মতো নিঃশব্দে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে কাউন্টির শেরিফ ব্রুকস এবং তার সশস্ত্র পুলিশ বাহিনী। টর্চের তীব্র আলো এসে পড়ে ঘুমন্ত দম্পতির চোখের উপর। রিচার্ড, বিছানা থেকে নেমে এসো, না হলে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। মিলড্রেড ভয়ে চিৎকার করে ধরফর করে উঠে বসে। ও মাই গড, কে কে আপনারা? রিচার্ড, রিচার্ড দেখো, এরা কারা? তুমি কি ওদের চেনো? ঘুমের ঘোরে কোনো রকম ভাবে চোখ কচলাতে কচলাতে উঠে বসে রিচার্ড। শেরিফকে দেখে বিছানা থেকে নামার চেষ্টাও করে। শেরিফ ব্রুকস মাঝ রাতে আমার বেডরুমে বন্দুক নিয়ে কেন কেন এসেছেন আপনি? কি অপরাধ করেছি আমরা? অপরাধ? তুমি আবার জিজ্ঞাসা করছো যে তুমি কি অপরাধ করেছো? মজা করছো আমার সঙ্গে? তুমি কিচ্ছু জানো না। আইন ভাঙার অপরাধ। তুমি একটা নিগ্রো মেয়ের সাথে এক বিছানায় শুয়ে আছো। এই ভার্জিনিয়া রাজ্যে এর চেয়ে বড় অপরাধ আর কিচ্ছু নেই। তোমাদের দুজনকে আমি অ্যারেস্ট করতে এসেছি। এই কথা শুনে মিলড্রেড ভয়ে কাঁপতে কাঁপতে বিছানার পাশের দেওয়াল থেকে
নিয়ে আসে ওদের বিয়ের শংসাপত্র। তারপর সেটা দেখিয়ে বলে, না শেরিফ, দয়া করে একটু শুনুন, আমরা কোনো অপরাধ করিনি। এই দেখুন দেওয়ালে, ওই দেখুন আমাদের বিয়ের শংসাপত্র। আমি রিচার্ডের আইনত বিবাহিতা স্ত্রী। আমরা ওয়াশিংটন ডিসিতে গিয়ে বিয়ে করেছি। দয়া করে ওটা একবার খতিয়ে দেখুন। ওটা ওটা রিয়েল সার্টিফিকেট। নট হিয়ার, ইউ আর নট। এখানে তুমি ওর কেউ নও। ওই ওয়াশিংটনের সার্টিফিকেট আমাদের ভার্জিনিয়ার আইনের চোখে বৈধ নয়। এখানে তোমাদের এই বিয়ে অবৈধ, বাতিল। শেরিফ, দয়া করে আমাদের দিকটা বোঝার চেষ্টা করুন। আমরা কোনো চোর ডাকাত নই, কাউকে আঘাতও করিনি। আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ হিসেবে থাকতে চাই। একবার অন্তত আমাদের সার্টিফিকেটগুলো ভালো করে এক্সামিন করে দেখুন, তারপর বলুন আমাদের অন্যায়টা কোথায়। তোমার অন্যায়, তুমি শ্বেতাঙ্গ হয়ে একটা কালো চামড়ার মেয়েকে বিয়ে করেছ। অনেক কথা হয়েছে, আর নয়। হ্যান্ডকাফ পরাও এদের। প্রতিবাদ করে ওঠে মিলড্রেড। আপনি আমাদের এইভাবে নিয়ে যেতে পারেন না, প্লিজ নিয়ে যাবেন না। আমরা তো শুধু ভালোবাসা চেয়েছি, দয়া করুন। মাঝ রাতের সেই অন্ধকারের বুক চিরে পুলিশের জিপ গাড়িটা ছুটল কাউন্টি জেলের দিকে। অপরাধী বা খুনিদের মতো রিচার্ড আর মিলড্রেডকে আলাদা আলাদা সেলে পুড়ে দেওয়া হলো। জেলের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরের এক কোনায় বসে 18 মিলড্রেড সারা রাত ধরে শুধু কেঁদেই চলল। ও বুঝতে পারছিল না ভালোবেসে একজনের হাত ধরা কিভাবে এত বড় অপরাধ হতে পারে। আর অপর প্রান্তে লোহার শিকলের পিছনে দাঁড়িয়ে রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠছিল ক্ষোভে আর অপমানে। জীবনে এমনভাবে প্রথমবার ওরা রাত কাটালো জেলের অন্ধকার কুঠুরিতে। কিন্তু ওরা জানতো না সকালের সূর্য ওদের জন্য কত বড় অপমান আর নির্মম রায় অপেক্ষা করে নিয়ে আসছে। জেলের অন্ধকার কুঠুরিতে একটা বিনিদ্র রাত কাটানোর পর রিচার্ড আর মিলড্রেডকে হাজির করা হলো ক্যারোলিন কাউন্টি আদালতের কাঠগড়ায়। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দুটি মানুষের অপরাধ একটাই, ওরা একে অপরকে ভালোবেসেছে। কিন্তু বিচারক লিওন বাজিল সেই ভালোবাসার বিন্দু মাত্র সম্মানটুকু করলেন না। তার চোখে মুখে তখন তীব্র ঘৃণা। তিনি জানালেন রিচার্ড লাভিং এবং মিলড্রেড লাভিং এই আদালত তাদের ভার্জিনিয়ার রেসিয়াল ইন্টিগ্রিটি অ্যাক্ট লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করছে। সর্বশক্তিমান ঈশ্বর শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, হলুদ এবং লাল জাতের মানুষকে আলাদা আলাদা মহাদেশে সৃষ্টি করেছেন। তার উদ্দেশ্য ছিল এটাই যে এই জাতিগুলো যেন কখনো একে অপরের সঙ্গে মিলে মিশে না যায়। প্রকৃতির সেই নিয়ম নাকি এই লাভিং দম্পতি ভেঙে ফেলেছে। মিলড্রেড প্রতিবাদ করে অনুরোধের সুরে বলল, ধর্মাবতার, দয়া করুন, আমরা শুধু একসাথে বাঁচতে চেয়েছি, আমাদের আলাদা করবেন না। বিচারক লিওন বাজিল সাইলেন্স করার জন্য হাতুড়ি ঠুকলেন। আদালত তাদের 1 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল। তবে এও বলল যে যদি তারা চায় ভার্জিনিয়া রাজ্য ছেড়ে চলে যেতে পারে। আগামী 25 বছর স্বামী স্ত্রী হিসেবে এখানে পা রাখা যাবে না, তাহলেই নাকি তাদের জেল মুকুব করা সম্ভব হবে, নয়তো লাভিং দম্পতিকে জেলের ভাত খেতেই হবে। চয়েস ইজ ইয়ার্স। কি মিস্টার রিচার্ড, শুনলে তো বিচারকের রায়? তোমার জেলের ঘানি টানার শখ না থাকলে আজ রাত্রের মধ্যেই এই রাজ্য থেকে পাত্তাড়ি গোটাও। মনে রেখো, 25 বছর। যদি এর মধ্যে তোমাদের দুজনকে একসাথে এই ভার্জিনিয়ার মাটিতে দেখি, তবে সোজা গড়াদের ওপারে পড়ব। বাধ্য হয়ে এক বুক অপমান আর কষ্ট নিয়ে
রিচার্ড আর মিলড্রেড নির্বাসনই মেনে নিল। তারা এসে আশ্রয় নিল ওয়াশিংটন ডিসির একটা ঘিঞ্জি ছোট্ট ভাড়া বাড়িতে। চেনা আকাশ, চেনা মাটি আর সেন্ট্রাল পয়েন্টের সেই চেনা গ্রামীণ সবুজ ক্ষেত চোখের নিমেষে হারিয়ে গেল। ওয়াশিংটনের এই বড় বড় ইটের দালান আর যান্ত্রিক শহরের কোলাহলে ওরা দুজন বড্ড একা হয়ে পড়ল। মিলড্রেড, আবার কাঁদছ? দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের কিছু ফ্রুটস নিয়ে এসেছি। আরে একটু তো খাও। আমি এই শহরে আর থাকতে পারছি না রিচার্ড। এই চার দেওয়ালের ইঁটগুলো যেন আমাকে গিলতে আসে। এখানে না আছে কোনো খোলা হাওয়া, না আছে চেনা কোনো মানুষ। আমি জানি মিলড্রেড, রাজমিস্ত্রির কাজ করে যেটুকু টাকা পাই তাতে এই শহরে বেঁচে থাকা কঠিন। আমারও এই শহরের সিমেন্ট কংক্রিটের গন্ধে দম বন্ধ হয়ে আসে। আমারও মন কেমন করে সেন্ট্রাল পয়েন্টের ওই মাটির রাস্তার জন্য, আমাদের সেই ছোট্ট ঘরটার জন্য। আমার মা বাবার কথা খুব মনে পড়ছে রিচার্ড। আমার ভাই বোনদের কথা মনে পড়ছে। আমরা কি কোনোদিন আর ফিরে যেতে পারবো না? আমাদের অপরাধীর মতো লুকিয়ে থাকতে হবে? আমরা কি বাড়ি ফিরতে পারবো না? আমাদের অপরাধ কি রিচার্ড? আমরা কি এতটাই খারাপ? না মিলড্রেড, আমরা কোনো অপরাধ করিনি। অপরাধ এই অন্ধ সমাজের। একটু ধৈর্য ধরো। ঈশ্বর যদি থাকেন, ঈশ্বর যদি আমাদের মিলিয়ে থাকেন, তবে তিনি আমাদের নিজেদের ঘরে ফেরার পথও ঠিক তৈরি করবেন। আমি তোমাকে কথা দিচ্ছি, ফিরে যাব আমরা। দিন যায়, মাস যায়, বছর ঘোরে। ওয়াশিংটন ডিসির নির্বাসিত জীবন তাদের ঘরে জন্ম দেয় সন্তানের। কিন্তু মিলড্রেডের মনের ভেতরের সেই একাকিত্ব আর নিজের গ্রামে ফেরার আকুলতা দিন দিন আরও তীব্র হতে থাকে। 1964 সাল চলে আসে। চারপাশের কৃষ্ণাঙ্গ মানুষেরা তখন নিজেদের অধিকারের জন্য লড়াই শুরু করছে। আর ঠিক তখনই এই তীব্র একাকিত্ব আর কষ্ট সহ্য করতে না পেরে মিলড্রেড লাভিং এমন একটা সিদ্ধান্ত নিলেন যা আমেরিকার ইতিহাসকে চিরতরে বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ ছিল। 1964 সাল ওয়াশিংটন ডিসির নির্বাসিত জীবনে কেটে গেছে দীর্ঘ 5-5টা বছর। মিলড্রেডের কোল আলো করে এসেছে সন্তানরা। কিন্তু নিজের চেনা মাটি, চেনা আকাশ আর আপনজনদের কাছে ফেরার আকুলতা এক মুহূর্তের জন্য কমেনি। একদিন টেলিভিশনের পর্দায় মিলড্রেড দেখতে পেলেন কৃষ্ণাঙ্গ মানুষেরা তাদের নাগরিক অধিকারের জন্য লড়াই করছে। ওয়াশিংটনের রাজপথে লাখো লাখো মানুষের মিছিল। এই আন্দোলন মিলড্রেডের ভিতরেও একটা অদ্ভুত সাহসের জন্ম দিল। ও আর চুপ থাকতে পারল না। কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই কেবল নিজের ঘরে ফেরার এক বুক আকুতি নিয়ে প্রথম চিঠি লিখল আমেরিকার তদানীন্তন অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডিকে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমি মিলড্রেড লাভিং ওয়াশিংটন ডিসি থেকে আপনাকে এই চিঠি লিখছি। আমি আর আমার স্বামী রিচার্ড লাভিং আমরা দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু আমাদের অপরাধ, আমি একজন কৃষ্ণাঙ্গ আর স্বামী একজন শ্বেতাঙ্গ। আমাদের নিজেদের রাজ্য ভার্জিনিয়ার আদালত আমাদের 25 বছরের জন্য নির্বাসন দিয়েছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে বড্ড একা, বড্ড অসহায়। আমরা তো কোনো অপরাধী নই, কোনো আইন অমান্যকারী বিপ্লবীও নই। আমরা শুধু আমাদের চেনা গ্রাম, আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। একজন নাগরিক হিসাবে আমাদের কি এইটুকু অধিকার নেই? দয়া করে আমাদের সাহায্য করুন। মিলড্রেডের এই সরল কিন্তু শক্তিশালী চিঠিটা নাড়িয়ে দিল মার্কিন প্রশাসনকে। রবার্ট কেনেডি মামলাটি পাঠিয়ে দিলেন আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়নের কাছে। দুই তরুণ এবং লড়াকু আইনজীবী বার্নার্ড কোহেন এবং ফিলিপ হিরশিল্ড এগিয়ে এলেন এই দম্পতির পাশে। ক্যারোলিন কাউন্টির ছোট আদালত থেকে মামলাটি ধীরে ধীরে দেশের প্রতিটি আইনি সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেল আমেরিকার সর্বোচ্চ আদালত, ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে। শুরু হলো ঐতিহাসিক মামলা লাভিং ভি ভার্জিনিয়া।
লাভিং বনাম ভার্জিনিয়া। পুরো আমেরিকার চোখ তখন এই মামলার দিকে, কিন্তু এই আইনি লড়াইয়ের ঝড়েও রিচার্ড আর মিলড্রেড ছিল একদম শান্ত, প্রচারের আলো থেকে অনেক অনেক দূরে। রিচার্ড, কাল নাকি সুপ্রিম কোর্টে আমাদের মামলার চূড়ান্ত শুনানি। আইনজীবী বলেছিলেন খোদ সরকারের বড় বড় উকিলরা নাকি আমাদের বিয়ের বিরুদ্ধে যুক্তি সাজিয়েছেন। আমার বড্ড ভয় করছে রিচার্ড, আমরা জিততে পারবো তো? ভয় পেও না মিলড্রেড, এতদিন আমরা চুপচাপ সহ্য করেছি, কিন্তু আর নয়। আমাদের আইনজীবীরা আমাদের হয়ে লড়ছেন। ওরা যদি জিজ্ঞাসা করে আমরা কেন এই আইন ভাঙলাম, আমরা কেন এই লড়াইটা লড়ছি, তখন কি জবাব দেব আমরা? আমাদের তো কোনো জবাব দেওয়ার দরকার নেই। আজ সকালেই আইনজীবী কোহেন সাহেব আমাকে জিজ্ঞাসা করেছিলেন বিচারকদের উদ্দেশ্যে আমার কোনো বার্তা আছে কিনা। আমি ওনাকে স্পষ্ট বলে দিয়েছি। কি বলেছো তুমি? আমি বলেছি, মিস্টার কোহেন, আপনি শুধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলবেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। রিচার্ডের সেই সরল কিন্তু অমোঘ বার্তা সুপ্রিম কোর্টের নথিতে স্বর্ণাক্ষরে লেখা হলো। 1967 সালের 12 জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্ল ওয়ারেন সমস্ত বর্ণবাদী যুক্তিকে খণ্ডন করে এক ঐতিহাসিক রায় ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানালেন, বর্ণের ভিত্তিতে দুজন মানুষের বিয়ে নিষিদ্ধ করা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অমানবিক। কে কাকে বিয়ে করবে, কার সঙ্গে জীবন কাটাবে বা কাকে বেছে নেবে, সেটা প্রত্যেকটি মানুষের একটা মৌলিক নাগরিক অধিকার। রাষ্ট্র সেখানে দেওয়াল তুলতে পারে না। সুপ্রিম কোর্টের এই এক রায় শুধু ভার্জিনিয়াই নয়, আমেরিকার আরো 15টি অঙ্গরাজ্যে প্রচলিত সমস্ত বর্ণবাদী বিবাহ বিরোধী আইন এক নিমেষে ডাস্টবিনে স্থান পেল। দীর্ঘ 9 বছরের নির্বাসন আর অপমানের পর লাভিং দম্পতি আইনত জয়ী হলো। রিচার্ড, আমরা জিতে গেছি, আমরা আমাদের বাড়ি ফিরছি। হ্যাঁ মিলড্রেড, আমাদের সেন্ট্রাল পয়েন্টে আমাদের নিজেদের ঘরে ফিরতে আর কেউ আটকাতে পারবে না। এবার কোনো পুলিশ, কোনো শেরিফ আমাদের মাঝ রাতে এসে আলাদাও করতে পারবে না। আমরা মুক্ত। বলেছিলাম না বন্ধুরা, ভালোবাসা এমন নজির সৃষ্টি করতে পারে যা আইন আদালত সব তালগোল পাকিয়ে দিতে পারে। তেমনই একটা নজির আজকের লাভিং দম্পতির ভালোবাসা। তাদের জন্য বদল হয়েছে আইন। তবে আজকের গল্পটা এখানেই শেষ। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর নিজের পরিচিত পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর একটু বেশি আবদার করে ফেলি, যদি সম্ভব হয় হাইপ করে দেবেন প্লিজ। এবার চলে আসবো গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সাগরিকা মণ্ডল, রিয়া দাস, ঈশানী ঘোষ, সুপ্রিয়া মাঝি, রাজ দে, অপর্ণা সামন্ত, বিপাশা বাগ, সীমা গিরি, সায়ন্তনী মণ্ডল, রচনা সামন্ত, মাম্পি মণ্ডল, সমর্পিতা, ঝর্ণা খাতুন সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। ভার্জিনিয়ার কোন গ্রাম থেকে এই লাভিং দম্পতি প্রথম তাদের যাত্রা শুরু করেছিলেন, অর্থাৎ তাদের গ্রামের নাম কি ছিল? জানি প্রশ্নটা বেশ সহজ, যদি মন দিয়ে গল্পটা শোনা হয় তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর। প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে যাই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক দুপুর 3:30 ভালোবাসার মরশুমে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন এবং ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাতেও থাকবেন।